গত লেকচারটাতে আমরা বয়েলের সূত্র কিভাবে আসে, সূত্রের তাৎপর্য কি, সূত্রের কি কি শর্ত আছে আর এই রিলেটেড কিছু গ্রাফ দেখছিলাম। আমরা আজকে এটার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এবং সত্যি কথা বলতে কি, তুমি ইন্টারের পড়াশোনাটা এইচএসসি থেকে অনেক আলাদা, মানে এসএসসি থেকে আলাদা, সরি। এসএসসিতে দেখা যায় হচ্ছে কোনো একটা জিনিস মোটামুটি কনসেপ্টে বুঝে গেলে ওর মধ্যে থেকে প্রশ্ন আসে, কিন্তু ইন্টারমিডিয়েটে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। সো আমি আমার এখান থেকে চেষ্টা করব যতগুলো ম্যাথ প্র্যাকটিস করাই দিলে বাসায় বসে তুমি নিজে করতে পারো অতগুলো ম্যাথ, এবং তার থেকে আরও বেশি ম্যাথ প্র্যাকটিস করব। এবং আমার বিশ্বাস তুমি যদি এই ম্যাথগুলো নিজে আগে প্র্যাকটিস করো, ঠিকঠাক মতো বুঝতে পারো, তুমি বাসায় গিয়ে যে কোনো ম্যাথ যদি পরীক্ষায় আসে সেগুলো সলভ করতে পারবা। তো প্রথম একটা ম্যাথ দেখি। এখানে বলছে 1 ATM চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন 1.5 লিটার। ভালো কথা। আমি তাপমাত্রা স্থির রেখে 65% চাপ বাড়াইছি, আমাকে বলছে এইখানে গ্যাসের আয়তন কত হবে। তাহলে ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো। প্রথম কথা, অনেক সময় দেখা যায় আমরা বাসায় অঙ্ক করতে গেলে পারি, পরীক্ষার হলে গেলে পারি না। এখন এটা কেন হয়? বাসায় অঙ্ক মিলে বাট পরীক্ষার হলে অঙ্ক মিলে না, এর পেছনে একটা বড় কারণ আছে। তোমাকে দেখো, তোমরা 2টা লেকচার অলরেডি পেয়ে গেছো, সেই 2টা লেকচারে আমি বয়েলের সূত্র পড়াইছি। তারপরে 3 নম্বর লেকচার এটা, তাহলে বয়েলের সূত্রের ম্যাথই হবে, এটা তো স্বাভাবিক। এইটা কিন্তু তোমার ব্রেন এখন জানে যে এটা বয়েলের সূত্রের ম্যাথ। কিন্তু পরীক্ষায় তো আসলে আগে বয়েলের সূত্র টাইটেল লিখায়, বয়েলের সূত্র বোঝানোর পরে তো আর ম্যাথ আসবে না। এই জন্য দেখা যায় যখন বাসায় বসে আমরা একটা ম্যাথ করি, তখন আমাদের ব্রেন 3-4 স্টেপ আগায় থাকে, 3-4 স্টেপ অ্যাডভান্টেজের থেকে সে চিন্তা শুরু করে। পরীক্ষার হলে ওই 3-4 স্টেপ পেছন থেকে শুরু করতে হয়। প্রথমত তুমি এখন আমার ক্লাস করছো, মানে তোমার মাথায় শুধুমাত্র কেমিস্ট্রির পরিবেশ রসায়ন আছে, ইনফ্যাক্ট শুধু বয়েলের সূত্র আছে, আর কিছু কিন্তু নাই। কিন্তু পরীক্ষার হলে তুমি অ্যাডমিশন টেস্ট যখন দিতে যাবা, তখন কিন্তু তোমাকে 4-5টা বই একসঙ্গে মাথায় করে নিয়ে যেতে হবে, তাহলে মাথায় প্রেশার অনেক বেশি। প্রথমেই তোমাকে, মানে তুমি অবচেতন মনেও তোমাকে ডিসাইড করতে হবে এই ফর্মুলাটা কোন জায়গা দিয়ে আসছে, পরিবেশ রসায়নের বয়েলের সূত্র দিয়ে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই অঙ্কের কোথায় কিভাবে আমি বুঝতে পারবো যে বয়েলের সূত্র এর ম্যাথ? সো মনে রাখবা, কখনো যদি ডিরেক্টলি তাপমাত্রা স্থির থাকে এটা বলে দেওয়া থাকে, অথবা যদি কোথাও আমি ধরে নিতে পারি তাপমাত্রা স্থির, তাহলে সেটা বয়েলের সূত্রের ম্যাথ। তাহলে এইখানে তো আমাকে সরাসরি বলেই দিছে তাপমাত্রা স্থির, সুতরাং এটা নিয়ে খুব বেশি পেইন হবে না। তাহলে আবারও বলছি, বয়েলের সূত্রের ম্যাথ কিনা বোঝার উপায় একটাই, তাপমাত্রা স্থির। কখনো কখনো প্রশ্নে সরাসরি বলে দিবে তাপমাত্রা স্থির, কখনো কখনো তুমি ধরে নিতে পারবা তাপমাত্রা স্থির। সহজ উপায় হচ্ছে দেখবা কি কি ডেটা দেওয়া আছে। এখানে যে ডেটা দেওয়া আছে সেটা বয়েলের সূত্র ছাড়া অন্য সূত্রে মিলে না। তুমি চার্লস মিলাও মিলবে না, অ্যাভোগাড্রো মিলাও দেখবো অন্য কোনো সূত্র মিলবে না, শুধু বয়েলের সূত্রে মিলবে। এই জন্য এটা বয়েলের সূত্রের ম্যাথ। এই 3 ভাবে তুমি বুঝতে পারো। এখন দেখি, আমাকে বলছে 1 ATM চাপে কিছু মার্বেল সহ গ্যাসের আয়তন 1.5 লিটার। ওকে, ভালো কথা। সো আমি ওই স্লাইডটা এখানে রেখে দিছি। তোমাদেরকে যখন আমি বয়েলের সূত্র পড়াইছিলাম তখন তোমাদেরকে আমি বলছিলাম যে এগুলো কিন্তু গ্যাসের প্রপার্টি। গ্যাসের প্রপার্টি মানে কি, এখানে মার্বেলের আয়তন কিন্তু নেওয়া যাবে না, ধূলিকণার আয়তন নেওয়া যাবে না, শুধুমাত্র গ্যাসের জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে। এখন আমাদের যে ম্যাথটা এখানে দেওয়া আছে ভাইয়া, সেই ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ডেটাগুলো একটু অবজার্ভ করো, দেখো এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের আয়তন না, এটা মার্বেল সহ গ্যাসের আয়তন। তাহলে আমরা তো ফর্মুলা জানি যে P1V1 সমান P2V2, P1V1 সমান P2V2, এই হচ্ছে ফর্মুলা। কিন্তু ভাই এই V1 এর জায়গায় কিন্তু 1.5 বসানো যাবে না। কেন 1.5 বসানো যাবে না? কারণ 1.5 পুরোটা কিন্তু গ্যাসের আয়তন না। তাহলে তোমাকে এখানে মার্বেলের আয়তন থেকে বাদ দিতে হবে। সো তুমি ধরে নাও, ধরি মার্বেলের আয়তন, আমি ধরে নিচ্ছি, ধরলাম হচ্ছে এক্স, যেহেতু ওগুলো লিটার দেওয়া আছে আমি এটাও লিটার দিলাম। সো আমি এটা ধরে নিয়েছি মার্বেলের আয়তন এক্স লিটার। এখন দেখো P1 এর মান কত, 1 ATM দেওয়া আছে, সো আমি এখানে 1 নিলাম। এখানে কত হবে, V1 মানে কি, V1 মানে হচ্ছে এই 1.5 মাইনাস এক্স। কেন? ওই যে বললাম না, এই 1.5টা কিন্তু আমার পিওর গ্যাসের আয়তন না, তাহলে আমি এই সমীকরণে কখনোই ওই 1.5 বসাতে পারবো না। যতটুকু আমার জন্য হালাল না অতটুকু আমি বাদ দিয়ে নিছি। P2 কত হবে? এই P2 কত হবে দেখো, 65% চাপ বাড়াইছে। এখন আমি যদি 65% চাপ বাড়াই তাহলে কত হবে? এটা তোমরা বুঝো কিনা, 1 এর 65% মানে 0.65, মানে চাপ বাড়ছে 0.65, আর আগে ছিল কত, 1, যোগ করলে কত হয় 1.65। সুতরাং এখানে তুমি পাবা 1.65। আর এরপরে বলছে আয়তন হয় 1.2 লিটার। এটাও কিন্তু এর মধ্যে এখনো মার্বেল আছে, সুতরাং এটাও আমি সরাসরি নিতে পারবো না। 1.2 ওই নাচানাচির জন্য আমি দেখতে পাচ্ছি না,
নাচানাচি বলারে একটু পাশে পাঠাই দিই। যাও বাবা, তুমি আর একটু পাশে যাও, এই কোনায় যাও। তাহলে এখানে 1.2 মাইনাস এক্স। ওকে, তো এই সমীকরণে তুমি যদি হিসাব নিকাশ করো, আমার কাছে হয়তো হিসাবটা করে দেওয়া আছে, এইখানে এক্স এর মান থাকে হচ্ছে 0.73 এত লিটার। দেখো একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। আর সবাই এখন থেকে একটু অভ্যাস করো, যখন একটা ম্যাথ করবা, যখন আনসার বের হবে, তখন আনসারটাকে একটু বক্স করে দিবা। এতে করে কি হয়, অ্যাডমিশন টেস্টে যখন তুমি বুয়েটে পরীক্ষা দিবা বা অন্যান্য যেখানে রিটেন পরীক্ষা আছে, তুমি যখন সেখানে পরীক্ষা দিবা, তখন কিন্তু কেউ দেখা দেখি করে পরীক্ষা দেয় না, আর ওগুলো খুব কমন প্রশ্নও না। তো অনেক সময় দেখা যায় স্যাররা আসলে অঙ্ক দেখে না, যদি উত্তরটা মিলে যায় তখন ওনাদের অঙ্ক দেখাই দরকার হয় না, কারণ তুমি দেখা দেখি করতে পারো নি, এটা স্যার জানেন। এবং যদি তোমার উত্তরটা মিলে যায়, স্যারের কষ্ট করে দেখা লাগে না, মানে স্যারের কষ্ট কম হচ্ছে, সুতরাং তোমার প্রতি কিন্তু একটু হলেও পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়। তো সবাই অবশ্যই চেষ্টা করবা যে অঙ্কটা করার পরে যেখানে হিসাব নিকাশ করা হয়েছে আনসারে একটু বক্স করে দিতে, একটু হাইলাইট করে দিতে। এই অভ্যাসটা এখন থেকেই করো। আর মানুষের একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে, ন্যাচারাল রেসপন্স আছে। আমি এই গল্পটা প্রায়ই বলি, সবসময় বলি, আমি এখনো বলছি, যে রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা ছিল কৃষ্ণচন্দ্র। তো ওইখানে একটা লোক আসছে, বুঝছো, বাইরে থেকে বেড়াইতে। সেই লোকটা এত বেশি ভাষা জানে, প্রত্যেকটা ভাষা এত সুন্দর করে বলতে পারে, এত ফ্লুয়েন্ট সে, কেউ আসলে ধরতেই পারে না তার মাতৃভাষা কোনটা, বুঝছো। তো রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে দায়িত্ব দিচ্ছে যে গোপাল ভাঁড়, তুমি তো আমার মন্ত্রিসভার সব থেকে বুদ্ধিমান লোক, তুমি একটু বের করে দাও যে এই লোকটার মাতৃভাষা কোনটা, মানে সে কোন ভাষার লোক আসলে। সে আরবি, হিন্দি, উর্দু, ইংরেজি, পার্সি, ফরাসি, পর্তুগিজ, সব, স্প্যানিশ, সব ভাষা পারে, ধরো বাংলা তো পারেই। এখন ওই গোপাল ভাঁড় 2 দিন ধরে চিন্তা করছে যে কি হবে, আমি কেমনে বের করবো। পরে সে একটা আইডিয়া বের করছে। আইডিয়া কি, একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই লোকটা ঘুমাচ্ছিল শান্তিতে, রাজার বাড়ি অনেক আরামায়েশ আছে। তো গোপাল ভাঁড় করছে কি, একটা কঞ্চি নিয়ে অনেক জোরে তার পিঠে একটা বাড়ি দিচ্ছে। তো পিঠে যখনই বাড়ি দিছে, সে ঘুমের মধ্যেই বলে উঠছে, ওরে মারে, ওরে বাবারে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি যতই ভাষা জানো, তুমি যখন অবচেতন মনে থাকবা, তোমার যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা বের হবে, তখন কিন্তু সেটা তোমার মাতৃভাষায় বের হবে। এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল রেসপন্স বলা হয়, যেটা ন্যাচারালি বের হয়, চিন্তা করে বের করা লাগে না কিন্তু। তো কথা হচ্ছে, তুমি যদি এই অভ্যাসগুলো এখন থেকে না করো, এটা কিন্তু তোমার ন্যাচারাল রেসপন্স হবে না। মানে এটা কিন্তু খুব কঠিন কাজ, যে পরীক্ষার হলে গিয়ে এটা করবো, এখন থেকে করবো না। তো সবাই একটু এখন থেকে করবা। আর আমি ক্লাসের মাঝখানে কিছু ছোট ট্রিক বলে দিব, যে এটা এভাবে ভাবতে হয়, ওটা ওভাবে চিন্তা করতে হয়, তখন দেখবা হিসাব নিকাশ আরো অনেক ইজি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছি অঙ্কটা কেমনে করছি, আর শেষের এই যে আনসারটা বের করে এটা বক্স করে দেওয়ার ব্যাপারটা, এটাও আশা করি সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে একটু নিচে পাঠাই দিই, ও এখানে থেকে অনেক ডিস্টার্ব করে, বাট এটা দেখতে অনেক কিউট লাগে। আমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা সিলিন্ডারে 10 এটিএম চাপে 50 ml হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তাহলে তোমাকে একটা তাপমাত্রা দেওয়া আছে এবং একটা আয়তন দেওয়া আছে, একটা চাপ দেওয়া আছে। সো এই চাপে আমি 50 ml হাইড্রোজেন গ্যাস ওখানে রাখছি, ভালো কথা। এরপরে বলছে একই তাপমাত্রায়, দেখো এই যে একই তাপমাত্রায় বলে দেওয়া আছে, মানে এটা বয়লের সূত্র। এটা দেখে কিন্তু বুঝতে হবে, কিছু কিছু ম্যাথ আবার সরাসরি বলে দিবে না, যেটা সরাসরি বলে দিবে না সেটা আবার আমাদেরকে ধরে নিতে হয় যে তাপমাত্রা স্থির, বা ধরে নেওয়া যায় তাপমাত্রা স্থির। তো একই তাপমাত্রায় 2 লিটার আয়তনের কয়টি বেলুনে ওই গ্যাস দ্বারা ভরাট করা যাবে? প্রতিটি বেলুনের চাপ কত এটিএম? 2 এটিএম। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যে আমাকে বলছে যে 10 এটিএম চাপে 50 ml হাইড্রোজেন গ্যাস রক্ষিত আছে। ওকে, ভালো কথা। এবং কতটা বেলুন পূর্ণ করা যায়? তাহলে প্রতিটা বেলুনের চাপ কত? 2 এটিএম, তাই না? দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। তো তুমি যখন একটা বেলুন ভরবা, একটা বেলুনে যখন পূর্ণ করবা, তখন দেখো বেলুন কিন্তু পূর্ণ করছো 2 এটিএম। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা সিলিন্ডারে গ্যাস আছে এবং সিলিন্ডারের চাপটা অনেক বেশি, দেখো সিলিন্ডারে 10 এটিএম চাপে হাইড্রোজেন গ্যাস আছে। তুমি সেটা বেলুনে ঢোকাবো। এখন এই বেলুনের চাপ কত? এই বেলুনের চাপ কিন্তু 2 এটিএম, আর বেলুনের আয়তন কত হবে? 2 লিটার। ওকে, এখন আমি যদি এটা বের করতে পারি যে এই 2 এটিএম চাপে তার আয়তন কত, আবারও বলছি এইখানে যে আয়তন সেটা কত এটিএম? 10 এটিএম এ। আমি বের করব 2 এটিএম এ আয়তন কত। ওকে, 2 এটিএম এ আয়তন কত সেটা বের করার পরে প্রতিটা বেলুনের আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে মোট বেলুনের সংখ্যা পাচ্ছি। রিপিট করছি, আমাকে যে আয়তনটা দেওয়া আছে 50 ml, সেটা কিন্তু 10 এটিএম এর আয়তন, বাট আমার তো 10 এটিএম এর আয়তন লাগবে না, আমাকে লাগবে 2 এটিএম এর আয়তন, কারণ এর মধ্যে চাপ কিন্তু 2 এটিএম। তাহলে 2 এটিএম চাপের আয়তনটা বের করব, বের করে সেটাকে 2 দিয়ে ভাগ করব। কোন 2? ওই 2 লিটার।
তাহলে মোট বেলুনের সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে আমি যদি হিসাব নিকাশ করতে চাই, আমরা তো জানি যে P1 V1 সমান P2 V2, এগুলো খুব ইজি বিজি লেমন স্কুইজি প্রশ্ন। P1 এর মান দেওয়া আছে 10, V1 এর মান দেওয়া আছে 50 সমান P2 এর মান দেওয়া আছে 2 ইনটু হচ্ছে V2। তাহলে এখানে থাকে হচ্ছে V2 সমান 25, 250 লিটার থাকে। এই যে 250 লিটার, এই 250 লিটার হচ্ছে 2 এটিএম এর চাপের করসপন্ডেন্ট ভলিউম। এখন তুমি যদি বেলুনের সংখ্যা বের করো তাহলে সেটা কয়টা হবে? বেলুন হবে হচ্ছে, মোট আমি আয়তন পাইলাম কত? মোট আয়তন পাইলাম হচ্ছে 250, আর একটা বেলুনের আয়তন কত? 2। তাহলে এখানে কয়টা থাকে? এখানে থাকে হচ্ছে 125টি, এবং এটা হচ্ছে আমাদের আনসার। সবাই একটু অবশ্যই আনসারটা বের করে, আর যদি আমার কখনো কোনো ম্যাথে ক্যালকুলেশন ভুল হয়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমি ক্যালকুলেশন তোমাকে শেখানোর উদ্দেশ্যে ক্লাসগুলো নিচ্ছি না। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো, মেইন ব্যাপারটা বুঝতে পারো, তাইলে আমি খুশি। সো আশা করি এই ম্যাথটা সবাইকে বুঝাতে পারছি। এরপরে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা হয় যে একটা বুদবুদ পুকুরের তল থেকে উপরে উঠতে ব্যাসার্ধ দ্বিগুণ হলে পুকুরের গভীরতা কত? এখন প্রশ্ন হচ্ছে, বুদবুদ কেন পুকুরের নিচ থেকে উপরে ওঠে? কারণ নিচে মানে বুদবুদ পানি থেকে হালকা, এর আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম, সুতরাং সে উপরে উঠবেই স্বাভাবিক। আর বুদবুদ যখন নিচ থেকে উপরে ওঠে তখন কি হয়? তখন তার আয়তন আস্তে আস্তে বড় হয়। যদি একটু অ্যানিমেশনটা দেখো, দেখো এই একটা বুদবুদ, সে আস্তে আস্তে উপরে উঠছে। যদি এখানে আয়তন বড় দেখানো যাচ্ছে না, আয়তন বড় দেখানো আমি দেখাইনি এখানে, বাট তারপরও ধরো একটা বুদবুদ এই যে নিচ থেকে উপরে উঠছে, সে আকারে বড় হয়। কেন বড় হয় চলো একটু দেখি। আমি এখানে একটা স্লাইড নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। ধরলাম এইটা হচ্ছে আমার কাছে একটা নল বা চৌবাচ্চা বা কিছু একটা, ধরো কুয়া, এই টাইপের কিছু একটা। তো এর মধ্যে পানি আছে। তো এইখানে একটা বুদবুদ ছিল, সে যখন উপরে উঠছে তখন এখানে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন কেন বড় হয়? কারণ তুমি বাচ্চাকালে শিখছো যে কোনো তরলের চাপ, সেই ফর্মুলা কি? P সমান H রো G। H হচ্ছে গভীরতা, রো পানির ঘনত্ব, G অভিকর্ষ ত্বরণ। পানির ঘনত্ব কনস্ট্যান্ট থাকে, G কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি বলতে পারি যে P ইজ প্রপোর্শনাল H, মানে কোনো তরলের চাপ তার গভীরতা নির্ভরশীল বা গভীরতার উপর সমানুপাতিক। তাহলে এখান থেকে বুঝতে পারি যত বেশি গভীর তত বেশি চাপ, যত কম গভীর তত কম চাপ। তাহলে এইখানে গভীরতা বেশি, চাপ বেশি, বুদবুদের জন্য ছোট থাকে। আর এইখানে গভীরতা কম, চাপ কম, বুদবুদ এখানে আস্তে আস্তে বড় হয়ে যায়। সো আশা করি এটুকু বুঝতে পারছি। এখন আমাকে বলছে একটা বুদবুদ পুকুরের নিচ থেকে উপরে উঠতে ব্যাসার্ধ ডাবল হয়, গভীরতা কত? প্রথম গ্লান্সে এই ম্যাথটাকে যখন স্টুডেন্টরা দেখে তখন ওরা মনে করে যে এটা বোধহয় ইরিলেভেন্ট ম্যাথ, যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যদি 350 কিলোমিটার হয় তাহলে শাওন ভাইয়ের বয়স কত? প্রথম থেকে এরকম মনে হয় যে ভাইয়া এই অঙ্ক করার জন্য মনে হয় সম্ভবত সবগুলো ডেটা দেওয়া নাই। আসলে না, সবগুলো ডেটাই দেওয়া আছে, তুমি চাইলেই করতে পারবা। কিভাবে করতে পারবা? প্রথম কথা, একটা পুকুর খুব বেশি গভীর হয় না, আমি এখানে সবার তাপমাত্রা সেম রাখতে পারি, মানে এটা বয়েলের সূত্রের ম্যাথ। আবার অন্য ফর্মুলায় তুমি হিসাব করতে পারো, বয়েলের সূত্র ছাড়া অন্য কোনো সূত্র দিয়ে ম্যাথটা করা যায় না, চাপ এবং আয়তন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে হিসাব করা যায় না। ওকে, ভালো কথা। এখন দেখি যে পুকুরের উপরে এবং নিচে কোথায় কি কি ডিফারেন্স হয়। পুকুরের উপরে কি চাপ থাকে? পুকুরের উপরে থাকে হচ্ছে একটা বাতাসের চাপ থাকে, PA, প্রেসার অফ এয়ার। আর পুকুরের নিচে কি থাকে? দেখো প্রেসার অফ এয়ার কিন্তু থাকেই, আর তার সাথে কি যোগ হয়? H রো G, এইগুলো কিন্তু যোগ হয়। তাহলে এটা হচ্ছে উপরের চাপ, এটা হচ্ছে পুকুরের নিচের চাপ। গেল এটা। পুকুরের নিচের একটা আয়তন, উপরে একটা আয়তন। বুদবুদ কিন্তু গোলক হয়, দেখো এটা দেখে হয়তো সবাই বুঝতে পারছো, এই যে বুদবুদ কিন্তু একটা গোলক টাইপের হয়। এখন একটা গোলকের আয়তনের ফর্মুলা কি যদি আমি এখানে লিখি? গোলকের আয়তনের ফর্মুলা V সমান 4/3 পাই আর কিউব। 4/3 পাই তো কনস্ট্যান্ট, আমি বলতে পারি V সমানুপাতিক আর কিউব, তাই না? মানে কোনো একটা গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের ব্যস্তানুপাতিক, মানে কিউবের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো যদি ব্যাসার্ধ ডাবল হয়, 2 এর কিউব করলে কিন্তু 8 হয়। সো আমি যদি হিসাব নিকাশ করি, এইখানকার আয়তন যদি V হয়, এইখানকার আয়তন কত হবে? 8V। 8 কেমনে পাইছি? যে ব্যাসার্ধ ডাবল হলে আয়তন কত হয়? 8 গুণ হয়। এবার তুমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করো, P1 V1 সমান P2 V2। সো আমরা এটা অ্যাপ্লাই করি, আমি এখানে এটা নেই, P1 V1 সমান P2 V2। P1 এর মান দেওয়া আছে কত? আমি ধরলাম P1 হচ্ছে P অফ এয়ার ইনটু এখানে কত হবে? 8V।
P2 V2, P2 কত? ওই P অফ এয়ার প্লাস H রো জি, ওকে। আর V2 কত হবে? V2 তো V হবে। দেখো ভাই এই V আর এই V ক্যান্সেল আউট হয়ে যায়, ওকে। এবং এখানে PA মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের নর্মাল মান আমরা কত নিব? যেহেতু তোমাকে দূরত্ব বের করতে বলছে, আমি এসআই একক নেওয়াটা খুবই ভালো, কারণ এসআই একক নিলে সরাসরি এই দূরত্বটা মিটারে বের হবে। তাহলে আমি এসআই এককে মানটা কত ছিল দেখো, বাতাসের চাপ 101 325, ওই যে বেসিকের মধ্যে শিখাইছিলাম, ইন্টু 8 সমান এখানে 101 325 প্লাস, দেখো ভাই তোমাকে এইচ এর মানটা বের করতে হবে। পানির আপেক্ষিক গুরুত্ব, পানির হচ্ছে ঘনত্ব, পানির ঘনত্ব এসআই এককে মান হচ্ছে 1000, আর অভিকর্ষ ত্বরণের মান 9.8। এই সবগুলো তুমি যদি বসাও, এখানে এইচ এর মান খুব সম্ভবত তুমি পাবা 72.4। আমি তাহলে একটু দেখে দেই, এখানে থাকে 72.3, 2.3 এত মিটার, একেবারে ইজি পিজি। তাহলে আশা করি বুঝতে পারছি যে একটা পুকুরের নিচ থেকে যদি উপরে ওঠে, তখন যদি আয়তন বা ব্যাসার্ধ এরকম হিসাব নিকাশ পরিবর্তন দেওয়া থাকে, তখন পুকুরের গভীরতা কত হবে। এই সিমিলার ম্যাথ তুমি আসলে ফিজিক্সেও করবা। এবং এটা মজার ব্যাপার কি জানো, ধরো আমি যদি বলি ফিজিক্সের ভাইয়া করাবে, আর ফিজিক্সের ভাই যদি বলে কেমিস্ট্রির ভাইয়া করাবে, তখন তো মাঝখানে তুমি চিপাই পড়ে যাবা। এই জন্য আমি তোমাদেরকে করাই দিলাম। এটা বয়লের ফর্মুলা দিয়ে করতে হয়, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসি নেক্সট ম্যাথ। বাট নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমাদের কিছু কনসেপ্ট শিখতে হবে, বেলুন নিয়ে কিছু কনসেপ্ট। প্রথমত দেখো, এই যে আমার কাছে একটা বেলুন আছে। এখন তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, যে এই যে বেলুনটা আছে, সবাই একটু ভিডিওটা পজ করে আনসারটা ভাবার চেষ্টা করবে। আমার প্রশ্ন খুবই সিম্পল, যে বেলুনের ভেতরে চাপ বেশি নাকি বাইরে চাপ বেশি? সবাই ভিডিওটা পজ করো, পজ করে 10 সেকেন্ড অন্তত চিন্তা করো। কোয়েশ্চেনটা খুবই সহজ, যে একটা বেলুনের ভেতরে চাপ বেশি নাকি বাইরে চাপ বেশি। এখনই পজ করো। তো আমি ধরলাম যে তুমি পজ করে কিছুক্ষণ চিন্তা করছো, চিন্তা করে তুমি হয়তো এটা বলছো যে বেলুনের ভেতরে চাপ বেশি, এটাই হয়তো তোমার বের হয়েছে, কিন্তু এই আনসারটা ঠিক না। কেন ভাই ঠিক না? বেলুনের ভেতরে চাপ বেশি না? আমি বললাম যে না, বেলুনের ভেতরে বাইরে চাপ সমান থাকে। আগে আমি একটু তোমাদেরকে এই স্টেটমেন্টটা লিখে দিই, সবাই এনবি দিয়ে লিখে নিবা। সো এনবি হচ্ছে বেলুনের ভেতরে বাইরে চাপ সমান থাকে সব সময়। বেলুনের ভেতরেও যে চাপ থাকে, বেলুনের বাইরেও সেই চাপ থাকে, এই হচ্ছে কথা। এখন এটা কেমনে হয় ভাই? আমি তো এটা মানতে পারছি না। আমি জানি তোমরা অনেকে এটা মানতে পারছো না, কিভাবে হয়। ধরো এই যে হচ্ছে একটা বেলুন আছে আমার কাছে, একটা বেলুন। এখন এই বেলুন তো অবশ্যই রাবারের তৈরি, তাই না? তো আগে দেখি বেলুনের উপরে কি কি চাপ মোটামুটি অ্যাপ্লাই করা আছে। প্রথমত বেলুনের একটা বাতাসের চাপ তো আছে, এই বাতাস বেলুনের উপরে চাপ দেয়, চারিদিক থেকে চাপ দেয়। আমরা জানি যে কোনো তরল বা বায়বী পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, প্যাসকেলের সূত্র। সো বেলুনের বাইরে থেকে ভেতরের দিকে বাতাসের একটা চাপ আছে, আরেকটা চাপ আছে। সেটা কি? বেলুন তো রাবারের তৈরি, তাই না? সো রাবারটা নর্মালি চুপসানো ছিল, তুমি যখন তাকে ফুলাইছো সে একটা ইলাস্টিসিটির চাপ দিবে না, স্থিতিস্থাপক বল, সেইটাও কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে। তাহলে একটা বেলুনের বাইরে থেকে ভেতরের দিকে মোট দুইটা চাপ কাজ করে বা দুইটা বল কাজ করে, একটা বাতাসের বল আর একটা বেলুনের রাবারের চাপ। তাহলে মনে রাখবা, তাহলে আমি একটু লিখে রাখি এখানে, যে বাইরে থেকে ভেতর দিকে দুইটা চাপ, একটা হচ্ছে বাতাসের চাপ আর রাবারের চাপ। এখন দেখি ভেতর থেকে বাইরের দিকে কি কি চাপ আছে। ভেতর থেকে বাইরের দিকে চাপ আছে একটাই, সেটা হচ্ছে গ্যাসের চাপ। তুমি যে গ্যাস দিয়ে বেলুনটাকে পূর্ণ করছো, অল্প জায়গায় অনেক বেশি পরিমাণ গ্যাস রাখছো, তাহলে সে অবশ্যই কি বড় হইতে চাবে, সে এই পাত্রের দেওয়ালে কিছু পরিমাণ চাপ দিবে। তাহলে বেলুনের ভেতর থেকে বাইরের দিকে প্রযোজ্য চাপ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কার চাপ? ওই যে আমরা যে গ্যাস নিয়েছি সেই গ্যাসের চাপ। এবং মনে রাখবা এই দুইটা চাপ, বাতাসের চাপ আর রাবারের চাপ, এই দুইটার যোগফল সমান কি হয়? ওই গ্যাসের চাপের সমান হয়। সো বেলুনের ভেতরে বাইরে চাপ কি? ভেতরে বাইরে চাপ অবশ্যই সমান থাকে। সমান থাকে দেখেই কিন্তু একটা বেলুন অতটুকু ফুলার পরে স্থির হয়ে থাকে। যেমন ধরো আমি যে বেলুনটা দিয়ে তোমাদের এখানে দেখাচ্ছিলাম, যদি এই বেলুনের ভেতরে চাপ বেশি থাকতো, এই বেলুন কিন্তু ফুলতেই থাকতো, ফুলতেই থাকতো, ফুলতেই থাকতো। যদি বাইরের চাপ বেশি হইতো, বেলুন কিন্তু চুপসেই যেত, চুপসেই যেত, চুপসেই যেত।
কিন্তু বেলুন কিন্তু ফুলছেও না, চুপসে যাচ্ছে না, এখানে স্থির হয়ে আছে, স্টেবল হয়ে আছে। স্টেবল হয়ে আছে মানে হচ্ছে এই বেলুনটা ভেতরে বাইরে চাপ কি আছে, সমান আছে। দাদা এটা আমার ভাগ্নির বেলুন, আয়নার বেলুন, সো আমি ওর এখান থেকে এটা নিয়ে আসছি। যদি এটা এখান থেকে ফেটে যায় বা কিছু হয়ে যায় তখন আমার খবর আছে, সো আমি এটা আপাতত চুপসে রাখি। কারণ আমার এখানে আশেপাশে অনেক পিন আছে, তো কোনটার সাথে কখন লেগে এটা ফুটে যাবে, একটা আগে আমি ফুটাই ফেলছিলাম, তখন দেখা যাবে যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সো এটা খুব ভালো হয় আমি এখনই চুপসে রাখি। ওকে, সো আমরা এখন একটা ম্যাথ করি। এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি। আমি যখন ছোট ছিলাম আমার মনে এই প্রশ্নটা প্রায় আসতো। দেখো বিভিন্ন স্কুল কলেজে অনেক সময় দেখবা যে অনুষ্ঠানে, যেগুলো আমরা উদ্বোধনী অনুষ্ঠান বলি অথবা সমাপনী অনুষ্ঠান বলি, ক্রীড়া অনুষ্ঠানে, এইসব জায়গায় বেলুন উড়ানো হয়। কোথাও একটা উড়ানো হয়, কোথাও ঝাঁকে ঝাঁকে বেলুন উড়ানো হয়। সো বেলুন এই যে আকাশে উড়ে চলে গেল, এই যে বেলুন আকাশে উঠছে। তো বেলুন যখন আকাশে উড়ে, তো কোনোদিন কি তুমি দেখছো যে তোমার বাসার ছাদে বেলুন পড়ছে, এক ঝাঁক বেলুন? তুমি কিন্তু কোনোদিন দেখো না, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি দেখো নাই। অথবা তুমি কিন্তু শুনোও নাই যে কারো ছাদের উপরে পড়ছে বা কারো মাঠে গিয়ে পড়ছে। তাহলে কখনো কি প্রশ্ন জাগে না যে এত বেলুন উড়ানো হয়, তাহলে ভাই এই যে বেলুনগুলো যে উপরে গেল ও কি হইলো, আসলে তাদের পরিণতি কি হয়? এই বেলুনগুলো তো আসলে আমাদের মাঠে পড়ে নাই বা আমাদের গাড়ির উপরে কখনো পড়ে নাই বা কোথাও পড়ছে, এটা তো আমি দেখিও নাই। সো এদের পরিণতি কি হয়? আমি যখন ছোট ছিলাম আমার মাথায় এই প্রশ্নটা প্রায় জাগতো। সো তোমরা একটা কাজ করো, ভিডিও পজ করো, পজ করে সিদ্ধান্ত নাও বা চিন্তা করো যে এই বেলুনের পরিণতি কি হয়। এখনই পজ করো। তো আমি ধরলাম যে তুমি পজ করছো, পজ করে চিন্তা করছো যে বেলুনের পরিণতি কি হয়। অনেকে অনেক রকম চিন্তা করছো, কেউ চিন্তা করছে বেলুন মহাকাশে উড়ে যায়, কেউ চিন্তা করছে বেলুন চুপসে যায়, কেউ চিন্তা করছে বেলুন ফেটে যায়, কেউ চিন্তা করছে বেলুন পড়ে কোথাও, কিন্তু মানুষের সামনে পড়ে না, বনে জঙ্গলে পড়ে, সাগরের মধ্যে চলে যায়। এই যে নানান চিন্তা যে করছে, চিন্তা করারও কিন্তু গুণ আছে, এই চিন্তা করারও কিন্তু দরকার আছে। তো উত্তর আছে বেলুনগুলো উপরে গেলে ফেটে যায়। তো প্রশ্ন হচ্ছে বেলুনগুলো কেন উপরে গেলে ফাটে? দেখো তো, এই যে বেলুনটা যখন নিচে ছিল তখন ওর চাপ, ভেতরের চাপ এবং বাইরের চাপ কি ছিল, সমান ছিল, তাই তো? বেলুন সবসময় তার ভেতরের চাপ বাইরের চাপ সমান রাখে। কিন্তু আমরা কি জানি, যত বেশি তুমি উপরে উঠবা বাতাসের চাপ তত কমতে থাকে, মানে বাইরের চাপ কমে। আমরা যখন ওই ফার্স্ট ক্লাসেই পড়ছিলাম যে তুমি যত বেশি উপরে যাও বায়ুমণ্ডল তত হালকা হয়। তাহলে এই বেলুনটাও যত উপরে যায় তত সে হালকা বায়ুর এনভায়রনমেন্টে প্রবেশ করে। তো উপরে গেলে বায়ুর চাপ কমে, বায়ুর চাপ কমলে তার ভেতরে চাপও কমাইতে হবে। কারণ কি, বেলুনের ভেতরে বাইরে চাপ তো সবসময় কি থাকা লাগবে, সমান থাকা লাগবে। সো যখন এই বেলুনটা উপরে যায়, দেখো এই যে বেলুনটা উপরে যাচ্ছে, তখন কি হয়, বেলুনের বাইরের চাপ কমে যায়, ওর ভেতরের চাপও কমাইতে হবে। এখন ভেতরের চাপ কমাইতে গেলে আয়তন বাড়াইতে হয়, বয়লের সূত্র আমরা পড়ে আসছি। তাহলে ভেতরের চাপ যদি কমাইতে হয় বেলুনটাকে বড় করতে হবে, বড় হইতে হবে মানে বেলুনটা ফুলতে হবে। সো ফুলতে ফুলতে একটা সময় কি হয়ে যাবে, দেখা যাবে বেলুনটা ফেটে যাবে। এই জন্য উপরে গেলে বেলুনটা ফেটে যায়। আমাদের এই ম্যাথটা এই রিলেটেড। আমাকে বলছে যে একটা বেলুনকে এই চাপে এই আয়তনে হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করা হয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া হলো। মানে আমি প্রথমে বেলুনটা এখানে রাখছিলাম, তো এইখানে আমার একটা চাপ ছিল, সেই চাপটা কত দেখো, 1.75। আমি এটা এখানে লিখি, 1.75 ATM চাপ আমি ওখানে দিছিলাম। ওকে, আর এখানে আয়তন দিয়েছিলাম 25 ml, এখানে হচ্ছে 75 ml। ভালো কথা, এটা আমাদের পি ধরলাম হচ্ছে P1 এর মান। তারপরে বেলুনটাকে যখন আমি ছেড়ে দিছি, বলছে যে এই আয়তনটা বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 7/5। ধরলাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা মানে কি, যে এইখানে গেলেই বেলুনটা ফেটে যাওয়ার একটা উপক্রম হয়। তাহলে আমি ধরলাম যে হচ্ছে এইখানে চাপ হচ্ছে Pmax, যেখানে গেলে এই বেলুনটা ফেটে যাবে প্রায়, মানে এই ফেটে গেল বলে প্রায়। আর এইখানকার যে আয়তন ধরলাম, এই আয়তনটা হচ্ছে Vmax, ম্যাক্স ধরছি কারণ ওটাই ম্যাক্সিমাম। তাহলে এইখানকার আয়তন কত হবে, দেখো এইখানকার আয়তন ওই আয়তনে 7/5। তাহলে আমি বলতে পারি V1 সমান কি হবে, Vmax এর 5/7, তাই না? তাহলে আমি দুইটা চাপ পেয়ে গেছি, আমি দুইটা আয়তন পেয়ে গেছি। আর এই ছোট্ট দূরত্বে তোমার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয় না। আর বয়েলের সূত্র ছাড়া অন্য কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাইও করা যায় না, অন্য কোনো ফর্মুলার ডাটাও আমাকে দেওয়া নেই, এই জন্য এটা বয়েলের সূত্রের ম্যাথ। সো তুমি যদি এখানে P1 V1 P2 V2 করো, তাইলে দেখি কি হয়। প্রথমত দেখো এই আয়তনটা আমাদের কোনো কাজেই লাগবে না। 9-10 থাকতে আমাদের একটা কনসেপ্ট ছিল
যে একটা অঙ্কে যতগুলো ডেটা দেওয়া থাকবে সবগুলো আমাদের ইউজ করতে হবে, বাট এটা কিন্তু সত্যি না। যেমন এখানে 25 আমাদের কোনো কাজে লাগে না। এরপরে দেখি ম্যাথটা আমরা কিভাবে করব। আমাদেরকে হাইট বের করতে বলছে, কত উচ্চতায় উঠলে বেলুনটা ফেটে যায়। যে একটি বেলুনে এই চাপে এই আয়তন গ্যাস ভর্তি করে ছেড়ে দেওয়া হলো, যে আয়তন বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 7/5, কত উচ্চতায় বেলুনটা ফেটে যাবে। এখন দেখো বেলুনের উচ্চতার সাথে সাথে চাপের একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আবার বলছি, উচ্চতার সাথে সাথে চাপের যে তারতম্য হয় তার একটা সম্পর্ক দেওয়া আছে। সো আসলে যদি আমি চাপের পার্থক্যটা বের করতে পারি তাহলে উচ্চতা বের করতে পারবো। আবারও বলছি যে প্রতি মিটার উচ্চতার জন্য কতটুকু চাপ পরিবর্তন হয় সেইটার একটা সম্পর্ক আমাকে দেওয়া আছে। সুতরাং যদি আমি চাপের পার্থক্যটা বের করতে পারি তাহলে উচ্চতা বের করতে পারবো। চাপের পার্থক্য বের করার জন্য আমাকে পি ম্যাক্সটা বের করতে হবে। পি ম্যাক্স বের করলে বিয়োগ করলে চাপের পার্থক্য পাবা, আর চাপের পার্থক্য পাইলে উচ্চতাও তুমি পেয়ে যাবে। সো এখানে ভ্যালু বসাও, পি ম্যাক্স বসাইলাম ইন্টু ভি ম্যাক্স সমান এখানে হচ্ছে 5v/7। আর যখন তোমরা ম্যাথ করবা চেষ্টা করবা একটু এই 1-2 অ্যাভয়েড করার জন্য। 1-2 ধরলে 2-3 লাইন পরে কোনটাকে 1 ধরছিল আর কোনটাকে 2 ধরছিল এটা নিজেই ভুলে যাবা। সিম্বল দেবা যেন তুমি সেটা না ভুলো। সো পি ম্যাক্স এই ভি ম্যাক্স ক্যান্সেল আউট হয়ে যায়। এইখান থেকে তুমি যদি বের করো পি ম্যাক্স, সরি এখানে হচ্ছে পি ম্যাক্স না, এটা পি মিনিমাম হবে আর কি। সো আচ্ছা ধরলাম পি ম্যাক্স, সিম্বলে কি এসে যায়, পি ম্যাক্স হচ্ছে এখানে 1.25। ওকে, আচ্ছা আমি এটাকে শুধুমাত্র পি দেই, ম্যাক্স দিলে কনসেপ্টটা ঠিক থাকে না, কারণ চাপ তো কমে যায়। জাস্ট পি দিলাম তাইলেই হইল। সো পি সমান থাকে 1.25। সুন্দর করে লিখি, এখানে পি ইন্টু, সো এখানে পি সমান থাকে 1.25, এত এটিএম। কিন্তু দেখো আমাদের উচ্চতার সাথে কিন্তু চাপের সম্পর্ক দেওয়া নেই, উচ্চতার সাথে চাপের এই হ্রাস পাই বলতে কি চাপের ডিফারেন্সের সম্পর্ক দেওয়া আছে। তো তুমি যদি ডেল্টা পি বের করতে চাও, ডেল্টা পি সমান থাকে 1.75 মাইনাস 1.25, তাহলে এখানে কি থাকে 0.5, এত এটিএম থাকে। এখানেও আবার কাহিনী আছে ভাইয়া, দেখো আমাদের কিন্তু উচ্চতার সাথে চাপের যে ইউনিটের সম্পর্ক দেওয়া আছে সেটা কিন্তু এটিএম না, আমাদের সম্পর্ক দেওয়া আছে মিলিমিটার মার্কারির সাথে। তো আমরা জানি 1 এটিএম সমান কি, 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি। 0.5 মানে কত হবে এখানে, এখানে হচ্ছে 380 মিলিমিটার মার্কারি। ওকে, গেল এইটুকু। এবার তোমাকে উচ্চতা বের করতে হবে। উচ্চতা তুমি কেমনে বের করবা, উচ্চতা বের করার নর্মাল নিয়ম হচ্ছে দেখো প্রতি মিটার উচ্চতার জন্য 0.5। সো মিটার হচ্ছে 1 মিটার, এখানে হচ্ছে 0.5। সো এখানে তুমি যদি স্মার্ট হও এত হিসাব নিকাশ করা লাগে না, এমনিতেই চিন্তা করা যায় যে যতটুকু তুমি উচ্চতা চাপ চেঞ্জ হবে তার দ্বিগুণ পরিমাণ উঠতে হবে, কারণ এটা হচ্ছে 1, এটা 0.5। রিপিট করছি, যতটুকু চাপের পরিবর্তন হয় তার ডাবল পরিমাণ উঠতে হয়। তুমি চাইলে ঐকিক নিয়ম করতে পারো, 0.5 এর জন্য পরিবর্তন হয় কত, মানে 0.5 এর জন্য উঠতে হয় কত 1 মিটার, অতএব 380 জন্য উঠতে হয় কত। বাট আমি এটাকে চাই যে তোমরা স্মার্টভাবে হিসাব নিকাশ করতে শিখো। ব্যাপারটা কেমন, যতটুকু চাপের পরিবর্তন হয় তার ডাবল পরিমাণ উঠতে হয়। তাহলে এখানে উঠতে হবে কত, উঠতে হবে হচ্ছে 760 মিটার, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। দেখো একেবারে ইজি পিজি, কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারো এই ম্যাথ করতে তোমার অনেক সময় লাগবে, তোমার অনেক ঝামেলা তৈরি হবে। সো আশা করি বয়েলের সূত্র এবং বয়েলের ম্যাথ এটা বুঝতে পারছো সবাই। নেক্সট লেকচারে আমরা চার্লসের সূত্র শুরু করব, এবং তুমি এখন তোমার যে বই হোক, কবির স্যারের বই, হাজারি স্যারের বই, ঘুহ স্যারের বই, অক্ষরপত্র, যে বই হোক সেই বইটা তুমি যদি ফলো করো দেখবো ওই বইতে এমন কোনো ম্যাথস নাই যে তুমি সেটা নিজ থেকে পারবা না। অথবা তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, এমন কোনো ম্যাথ তুমি ইনশাল্লাহ সেখানে পাবা না যেটা তুমি করতে পারবা না। সো নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে। হাই কাঁচা বাচ্চারা, আমরা কিন্তু এর আগের লেকচারগুলোতে কি পড়ছি দেখো। নর্মালি বায়ুমণ্ডল পড়ছি, বয়েলের সূত্র, বয়েলের সূত্রের তাৎপর্য, গ্রাফ এবং বয়েলের সূত্রের ম্যাথ। আমরা আজকে দেখব চার্লসের সূত্র। এখন একজন সায়েন্টিস্টকে পড়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে তার পরিচয় দিই। চার্লস, উনি যে লোকটা ছিলেন ওনার ফুল নাম ছিলেন জ্যাক চার্লস, এবং উনি একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট ছিলেন। সায়েন্টিস্ট না, আসলে ইনভেন্টর ছিলেন, অনেক কিছু নিয়ে গবেষণা করতেন, অনেক হিসাব নিকাশ করতেন। এবং ওনার জন্ম ছিল 1743, মৃত্যু 1823 সালে। প্যারিসে উনি জন্মগ্রহণ করছেন, প্যারিসে মৃত্যুবরণ করছেন।
এবং ওনার সূত্রটাও গ্যাসের সূত্র। ইনফ্যাক্ট যেহেতু তুমি পরিবেশ রসায়ন পড়ছো, এইখানে যতগুলো ফর্মুলা তুমি দেখবা মোর অর লেস সবগুলো গ্যাসের জন্য। আমরা যখন বয়েলের ফর্মুলা পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম কিছু জিনিস সেখানে স্থির থাকতে হয়, যদি সেই জিনিসগুলো স্থির থাকে তাহলেই বয়েলের সূত্র প্রযোজ্য। এইখানেও তোমাকে কিছু জিনিস স্থির রাখতে হবে শর্ত। সো আমি এখানে একটু লিখে দিচ্ছি এখানকার শর্ত কি, মানে চার্লসের সূত্র অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে মোল সংখ্যা স্থির থাকতে হবে, ওকে, এবং এখানে তোমার চাপ স্থির থাকতে হবে। সো মোল সংখ্যা এবং চাপ স্থির। এবং আমার বিশ্বাস তোমরা যারা বয়েলের সূত্রের ক্লাসটা আমার দেখছো তারা এই ক্লাসটা খুব সহজেই বুঝবা। এই মোল সংখ্যা এবং চাপ স্থির এটা কিন্তু জন্মের তরে স্থির না বা জন্মের তরে স্থির না। স্থির বলতে আমি বোঝাচ্ছি ঘটনার মাঝখানে। ঘটনা কি, এখানে একটা থার্মোমিটার আঁকা দেখছো, আমি কোনো একটা গ্যাসের তাপমাত্রা বাড়ালে তার আয়তন বাড়ে, কোনো একটা গ্যাসের তাপমাত্রা কমালে তার আয়তন কমে, এই হচ্ছে মেইন ঘটনা। তো যখন তাপমাত্রা বাড়ানো শুরু করছি, এইখান থেকে শুরু করে যখন তাপমাত্রা বাড়ানো শেষ করছি বা তাপমাত্রার যে সময়ের মধ্যে পরিবর্তন হবে ওই সময়ের মধ্যে মোল সংখ্যা এবং চাপ পরিবর্তন হবে না, মানে ঘটনার মাঝখানে। সো আমি এখানে একটু লিখে দিই যে ঘটনার মাঝে। এই সিম্পল জিনিসটা তুমি যখন বুঝবা না তখন তোমার কেমিস্ট্রি ভালো লাগবে না, তোমার কেমিস্ট্রি মনে হবে যে কই থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওকে, তাহলে মোটামুটি বুঝতে পারলাম চার্লসের সূত্র হচ্ছে ঘটনার মাঝখানে তাপমাত্রা না, চাপ এবং মোল সংখ্যা স্থির থাকতে হবে। তোমাদের বইতে চার্লসের এই ফর্মুলাটা দেওয়া, এবং আমি জানি যে অনেকেই যখন তোমাদের স্টুডেন্ট লাইফে এই ফর্মুলাটা পড়ো তখন বুঝতে একটু কষ্ট হয়, মনে হয় এত কঠিন একটা লাইন কেন দিয়েছে, এটাকে কেন সহজ করা যায় না। এটাকে আজকে ইনশাল্লাহ আমি তোমাকে সহজ করে দিতে পারবো। তোমাদের মেইন যে ডেফিনেশন সেটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে মানে দেখো চাপ স্থির করে দিয়েছে যেটা আমরা বললাম, কোনো নির্দিষ্ট ভর মানে মোল সংখ্যা স্থির করে দিয়েছে, গ্যাসের তাপমাত্রা। তার মানে ভাইয়া যদি আমি তোমাদেরকে বলি ডেফিনেশন বোঝার জন্য আমাদের এই লাইনটা বুঝতে দরকার হয় না, এইখান থেকে হচ্ছে আমরা আমাদের ডেফিনেশন শুরু করব। কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা, এইখানে ঘোড়ার ডিম কিছুই বোঝা যায় না, আমি তোমাদেরকে সহজেই বোঝাই দিই। প্রথম কথা, আগে কমন সেন্স অ্যাপ্লাই করো। গ্যাসের আয়তন বলতে কি বোঝায়, গ্যাসগুলো মুভ করার জন্য যতটুকু অ্যাভেলেবল আয়তন থাকে। এখন যদি তুমি চাপ স্থির রাখো তাহলে কি হয় নর্মালি, যে আমি যদি কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তার আয়তন কি হবে, তার আয়তন বৃদ্ধি পাবে। এটা খুবই কমন সেন্স। তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, কারণ কি চাপ যদি সেম রাখো তাপমাত্রা বৃদ্ধি করছো তখন গ্যাসগুলোকে মুভ করার জন্য বেশি জায়গা করে দিতে হবে, না হলে কিন্তু চাপ সেম থাকবে না। তো এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন যে বৃদ্ধি পায় এর তো অবশ্যই একটা হিসাব আছে, অবশ্যই একটা ইকুয়েশন অনুযায়ী বৃদ্ধি পায়, সেই ইকুয়েশনটা কি দিয়েছিল চার্লস। এখন এই যে বৃদ্ধির যে হার, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তো এই বৃদ্ধির হারটা কি সেটা একটু আমরা দেখব। সো বৃদ্ধির হার হচ্ছে, আমি ধরলাম ওই গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের V0, তুমি এমনি চিন্তা করো সবসময় 0 ডিগ্রিটা আমরা নট ধরি। বৃদ্ধির হার হচ্ছে V0 এর 1/273। তাহলে আমি যদি এখানে একবারে লিখি তার মানে এখানে কি থাকে, V0/273 এত পার ডিগ্রি সেলসিয়াস। এটা বলতে বোঝায় প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য এই পরিমাণ বাড়ে। তাহলে আবারও বলছি, চার্লসের সূত্রে মেইন কথা বলছে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে। তাহলে বাড়ে যে বাড়ে এটার তো একটা হিসাব থাকা উচিত, একটা ইকুয়েশন থাকা উচিত, একটা হার থাকা উচিত, রেট থাকা উচিত। তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন যে বাড়ে সেই বৃদ্ধির রেট হচ্ছে V0 এর 1/273, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের যে আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ। এই অনুযায়ী তাপমাত্রা বাড়াইলে বাড়বে, এই অনুযায়ী তাপমাত্রা কমাইলে কমবে। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি। এখন দেখো প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এই পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমরা কিছু হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ হচ্ছে, দেখো তুমি এবার সহজেই বুঝতে পারবা। ধরো V1 কি, V1 হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। V1 সমান কি হবে, V0 আগে তো ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, 1 ডিগ্রির জন্য বাড়বে কত, এই যে এটা V0/273। দেখো বুঝতে পারি কিনা। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা ছিল সেটা প্লাস যতটুকু বাড়ছে কত, 1 ডিগ্রির জন্য তো এটাই বাড়ে। যদি আমি 3 ডিগ্রির জন্য চিন্তা করি, ধরলাম সেটাকে আমি V3 ধরলাম, V3 সমান কি হবে, V0 প্লাস। তুমি মনে মনে ঐকিক নিয়ম করো, 1 ডিগ্রির জন্য বাড়ে V0/273, তাহলে 3 ডিগ্রির জন্য কত বাড়বে, 3 গুণ বাড়বে না। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 3 × V0/273। যদি আমি এটা 5 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করতে চাই, V5 ধরলাম,
তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভি নট তো 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন ছিলই, 1 ডিগ্রির জন্য বাড়ে কত, ভি নট বাই 273। 5 ডিগ্রির জন্য কত বাড়বে, এখানে কি হবে 5 ইন্টু ভি নট বাই 273, ভি নট বাই 273। সো আমি যদি এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি এরকম একটা আলাদা আলাদা সংখ্যা না দিয়ে একটা ইকুয়েশন, ইন জেনারেল ইকুয়েশন দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, ধরলাম ভি, এটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন, সেটা কত হবে ভি নট প্লাস এখানে কি হবে টি ইন্টু ভি নট বাই 273। তুমি যদি কমন নাও তাহলে এখানে কি থাকে, ভি নট যদি আমি কমন নেই 1 প্লাস টি বাই 273। এইটা হচ্ছে চার্লসের সূত্র। এখন দেখো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা মেইন কথার সাথে মিলাই দিই। কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, হ্রাসটা আপাতত চিন্তা করার দরকার নেই, বৃদ্ধি করলে চিন্তা করো, বৃদ্ধি করলে বাড়ে, হ্রাস করলে আয়তনও কমে। তাহলে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন তো বাড়বে বা কমবে, 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এই কথাগুলো আমি এখানে লিখে দিছি। সো আশা করি বুঝতে পারছো চার্লসের সূত্রে পুরো ব্যাপারটাকে যদি আমি রিভিউ করি, কোনো একটা গ্যাসের চাপ এবং মোল সংখ্যা যদি স্থির থাকে, তাপমাত্রা বাড়ালে সেই গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে। কি হারে বাড়ে কি হারে কমে, 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 273 ভাগের 1 ভাগ এই অনুযায়ী বাড়বে অথবা এই অনুযায়ী কমবে, ডিপেন্ড করে তাপমাত্রা আমি বৃদ্ধি করছি না হ্রাস করছি। সেখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম, ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273। এইটা হচ্ছে ওই জ্যাক চার্লস আবিষ্কার করছিলেন, তার নামে সম্মান দেওয়ার জন্য আমরা বলি এটাকে চার্লসের সূত্র। আশা করি অংশটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে দেখি চার্লসের সূত্রের তাৎপর্য। পরীক্ষায় মাঝে মধ্যে এটা আসে এবং তোমাদের নর্মালি এইচএসসি পরীক্ষায় খ নাম্বারে এটা আসে, অ্যাডমিশন টেস্টও মাঝে মধ্যে আসে। এই যে সূত্র যে একটা পাইলাম এর অবশ্যই একটা তাৎপর্য আছে। কি কি তাৎপর্য আছে, ফর্মুলাটা আমি এখানে আবার একটু লিখি। ফর্মুলা ছিল ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273, এই তো। এবার তুমি কিছু ভ্যালু বসাও এখানে, দেখো তুমি টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস বসাও, দেখো ভাই ভি সমান তুমি ভি নট পাবা। এই যে 0 ডিগ্রি তাহলে 0/273 মানে 0, তাহলে ভি সমান ভি নট থাকে। টি এর মান তুমি -273 ডিগ্রি সেলসিয়াস পাইলা, ওকে, তাহলে এখানে কি থাকে, ভি সমান 0 থাকে। দেখো তো, তাহলে আমি এমন একটা তাপমাত্রা পাইলাম যে তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি অ্যাকর্ডিং টু ইকুয়েশন 0 হয়। এই তাপমাত্রাকে একটা নাম বলে পরম শূন্য তাপমাত্রা। এই কথাটা আসলে সম্পূর্ণ সত্যি না, বাস্তবে এটা হয় না, কারণ -273 মানে অনেক অনেক কম তাপমাত্রা। তো এত তাপমাত্রায় নেওয়ার আগে গ্যাস আর গ্যাস থাকে না, গ্যাস লিকুইড হয়ে যায়, বুঝতে পারছো? সুতরাং এটা কিন্তু বলতে হয় থিওরিটিক্যালি। তাহলে আমি এমন একটা তাপমাত্রা পাইলাম যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সো -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় কি, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, বাংলা বলা হয় পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, ইংলিশে বলা হয় অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। সো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে আশা করি এখন বুঝতে পারছি। যদি ডেফিনেশন আসে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তবে এটা কিন্তু চার্লসের সূত্রের তাৎপর্য না। চার্লসের সূত্রের তাৎপর্য আমি এখন দেখাচ্ছি। দেখো, প্রথমত তোমরা যখন ফিজিক্সের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়বা তাপগতিবিদ্যা, সেখানে দেখবা তাপমাত্রার স্কেল তৈরি করা হয়েছিল এবং তাপমাত্রার স্কেল যখন তৈরি করা হয় তখন একটা ঊর্ধ্বস্থির বিন্দু মানে আপার ফিক্সড পয়েন্ট, একটা নিম্ন স্থির বিন্দু লোয়ার ফিক্সড পয়েন্ট আগে ডিসাইড করে নিতে হয়। এখন আমি কাকে আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্ট ডিসাইড করব, এই জিনিসগুলো নির্ণয় যখন করা হয় তখন কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র হিসাব নিকাশ করা হয়। তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই। ধরো এই যে আন্তর্জাতিক তারিখ বা হচ্ছে বিভিন্ন সময় যখন আমরা চিন্তা করি, স্ট্যান্ডার্ড সময় ধরা হয় গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে, যেটা লন্ডনের উপর দিয়ে গেছে। কেন লন্ডনের উপরের ওই রেখাটাকেই ওই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ধরা হয়? কারণ হচ্ছে ওই সময়ে ইংল্যান্ড সারা পৃথিবীতে ওদের অনেক প্রভাব ছিল, সেটার জন্য আমরা গ্রিনিচ মানমন্দিরকে 0 দ্রাঘিমা ধরে নেই, মানে হচ্ছে দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি ধরে নেই। এখন ওই যে একটা সিগনিফিকেন্স কিন্তু ধরে নেওয়া হয় সব সময়। তো যখন তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াসের স্কেলিং তৈরি করা হয়েছিল তখন একটা সিগনিফিকেন্ট ঘটনা ধরা হয়েছিল, যে তাপমাত্রায় পানি বরফ হয় সেটাকে 0 ধরা হয়েছিল, যে তাপমাত্রায় পানি বাষ্প হয় সেটা কিন্তু 100 ধরা হয়েছিল। এবং দেখো, পানি বরফ হয় পানি বাষ্প হয়, এটা কিন্তু প্রকৃতি যতগুলো ঘটনা আছে তার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনা। পানি বরফ হয়ে যাচ্ছে, পানি বাষ্প হচ্ছে, আমাদের সামনে অহরহ ঘটছে, এটার জন্য আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হচ্ছে। ঠিক সেরকম দেখো আমি আরেকটা তাপমাত্রা পাইলাম যে তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়। এটাও কিন্তু যদিও প্রকৃতিতে ঘটে না, বাট
সায়েন্স সোসাইটিতে এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা। এই জন্য তারা এই -273 বা পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার নতুন একটা স্কেল ডিজাইন করছিল। তাহলে চার্লসের সূত্র সেই লোক একটা ফর্মুলা দিছিলেন, কিন্তু সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা একেবারে ব্র্যান্ড নিউ একটা স্কেলিং তৈরি করতে পারছি, অ্যান্ড দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ চার্লস ল। তাহলে চার্লসের সূত্রের সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে এই যে -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে তাপমাত্রার পরম স্কেল, এটার নাম হচ্ছে পরমও বলা হয়, ইংলিশে বলা হয় অ্যাবসোলিউট, অথবা এটাকে আমরা কি বলি, কেলভিন স্কেল ডিজাইন করা হয়। কেলভিন স্কেল ডিজাইন করা হয়, এবং এটাই হচ্ছে চার্লসের সূত্রের তাৎপর্য। সো পরীক্ষায় যদি কখনো আসে চার্লসের সূত্রের তাৎপর্য কি, তখন এটা লিখবা, চার্লসের সূত্রের মাধ্যমে আমরা পাই এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়। তাহলে এই তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রা নতুন একটা স্কেলই আমরা তৈরি করতে পারি। এটা একটা বিশাল একটা ঘটনা না? এই জন্য এটাকে চার্লসের সূত্রের সিগনিফিকেন্স বলা হয়। তাহলে আমরা একটু দেখি তাপমাত্রার পরম স্কেল অথবা তাপমাত্রার কেলভিন স্কেল, যে নামে ডাকো দুই নামই ঠিক আছে। তাপমাত্রার পরম স্কেল প্রথমত হচ্ছে যখন আমরা -273 ডিগ্রি সেলসিয়াস ধরছিলাম, ডিগ্রি সেলসিয়াসকে ছোট হাতের টি দিয়ে প্রকাশ করা হয়, আর পরম স্কেলকে কেলভিন টি দিয়ে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তখন আমরা 0 কেলভিন পাইছিলাম, তাই না? যখন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস নিব তখন তুমি এখানে 273 কেলভিন পাবা। যখন আমরা এখানে 100 ডিগ্রি সেলসিয়াস নিব তখন তোমরা 373 কেলভিন পাবা। তাহলে দেখো তো এখান থেকে একটা ফর্মুলা দাঁড় করাতে পারো কিনা? ফর্মুলাটা কি হবে? ফর্মুলা হচ্ছে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যদি কেলভিনের তাপমাত্রা টি হয়, এই টি সমান কি, ছোট হাতের টি প্লাস 273, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার সাথে 273 যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, কেলভিনের তাপমাত্রা পাবো। ইনফ্যাক্ট তোমরা যখন ফিজিক্স পড়বা তখন তোমরা এরকম একটা ফর্মুলা পড়বা, সেটা হচ্ছে এটা C/5 সমান F-32/9 সমান হচ্ছে, আচ্ছা আমি ওটা ভুলে গেছি, যাই হোক আমার ওটা মনে নাই, ফিজিক্সে তো এইখানে যতটুকু দেখালাম এতটুকুই মনে রাখো। গেল আমাদের চার্লসের সূত্র। এরপরে চার্লসের সূত্রের আরও কিছু সিগনিফিকেন্স তোমাকে পড়তে হবে, আরও কিছু জিনিস তোমাকে জানতে হবে। দেখো সেই জিনিসগুলো কি। আমরা একটু চার্লসের সূত্রটা আবার লিখি, যেটা আমরা তখন পাইছিলাম সেটা হচ্ছে V সমান V0 ইন্টু 1 প্লাস T/273। তুমি এখানে একটু লসাগু করবা, এখানে V0 থাকে, যদি আমি 273কে লসাগু নেই তাহলে এখানে কি থাকে, T প্লাস 273। ওকে, তাহলে আলটিমেটলি V সমান কি থাকে, V সমান থাকে হচ্ছে V0/273, দেখো, আর এখানে থাকে T প্লাস 273। এই যে T প্লাস 273 কিছুক্ষণ আগে দেখে আসলাম, এটা কি কেলভিনের টি না? তাহলে আমি বলতে পারি যে এখানে V সমানুপাতিক T। কেন V সমানুপাতিক T? কারণ V0 কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন, সেটা তো ধ্রুবক, 273 তো আরেকটা ধ্রুবক, তাহলে ধ্রুবক বাই ধ্রুবক নতুন একটা ধ্রুবক, আমি বলতে পারি V সমানুপাতিক T। V সমানুপাতিক যদি T হয় আমি বলতে পারি V সমানুপাতিক K ইন্টু T, তাহলে V বাই T সমান K, তাহলে এখান থেকে লেখা যায় V1/T1 সমান হচ্ছে V2 বাই হচ্ছে T2। তোমরা অনেকে মনে করো এইটা বোধহয় চার্লসের সূত্র, এইটা চার্লসের সূত্র না, এটা চার্লসের সূত্রের একটা ডিরাইভড ফর্ম। পরীক্ষায় যদি কখনো সরাসরি চার্লসের সূত্র চায় এটা কিন্তু লেখা যাবে না, যদি সরাসরি চার্লসের সূত্র চায় তোমাকে কিন্তু এইটা লিখতে হবে, এইটা চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রকে হিসাব নিকাশ করে আমরা এই ফর্মুলাটা বানাইছি, এবং এই ফর্মুলাটা আসলে কি, কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম যদি না বলো তাহলে কিন্তু ঠিক হবে না। সো আমি একটু এখানে লিখে দিই, গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা অথবা কেলভিন তাপমাত্রা, পরম তাপমাত্রার সমানুপাতিক, সমানুপাতিক। এবং এখানে শর্ত কি, শর্ত হচ্ছে দুইটা জিনিসকে স্থির রাখতে হবে, P এবং হচ্ছে মোল সংখ্যা কি থাকতে হবে, স্থির থাকতে হবে, তাইলে এই ঘটনা ঘটবে। আর এই পরম কথাটা নিচে আন্ডারলাইন করবা,
কারণ তুমি যদি এই ইকুয়েশন লিখতে গিয়ে পরম না লিখো, তা তাপমাত্রা সমানুপাতিক লিখো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, স্যার কিন্তু নাম্বার নাও দিতে পারে। সো আশা করি চার্লসের সূত্রে মেইন কি বলছে, হিসাব নিকাশটা কি, কোনভাবে আমরা হিসাব করব, শর্তগুলো কি ছিল, তাৎপর্য কি, সেগুলো আমরা বুঝতে পারছি। এখন বয়েলের সূত্রে যেরকম কয়েকটা গ্রাফ পড়ছিলাম, চার্লসের সূত্রে আমরা কয়েকটা গ্রাফ পড়ব। দুই রকম গ্রাফ পড়বো এখানে, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের হিসাব নিকাশ, একটা কেলভিনের হিসাব নিকাশ। প্রথমে আমরা কেলভিনটা দেখি, যেটা স্ট্রেট ফরওয়ার্ড। কেলভিনের ক্ষেত্রে আমরা তো এটা জানি যে ভি সমানুপাতিক টি, তাই না? তাহলে ভি সমান কে ইন্টু টি। তাহলে ওয়াই সমান কি থাকে, এম এক্স থাকে। সো ওয়াই সমান এম এক্স মানে এটা মূল বিন্দু গামী রেখা হবে, কিন্তু আমি মূল বিন্দু দিয়ে দিচ্ছি না, তোমাদেরকে আগেও এটা শেখাইছি, আবারও শেখাচ্ছি। এই পাশে নিলাম হচ্ছে আমি ভি, আর এই পাশে নিলাম টি। ওই যে বললাম না গ্যাসের আয়তন জিরো হয়, বাস্তবে কখনো কোনো গ্যাসের আয়তন কিন্তু জিরো হয় না। বাস্তবে কখনোই কোনো গ্যাসের আয়তন জিরো হবে না, কারণ কি গ্যাসের তো নিজস্ব কিছু অণু অবশ্যই থাকবে। এবং ধরো এখানে তিনটা তাপের জন্য P1, এখানে P2, এখানে P3। এবার তোমাকে বলা হইলো যে P1 বড় না P2 বড় না P3 বড়। তোমাদের কাছে কিন্তু টেকনিক আমি দেখাই ফেলছি। এই লম্বা একটা রেখা টানবা, দেখো লম্বা রেখার যে তিনটা ইন্টারসেক্ট পয়েন্ট আছে বা ছেদবিন্দু আছে, প্রত্যেকটা ছেদবিন্দুতে আমি টিকে স্থির করে দিছি। প্রত্যেকটা ছেদবিন্দুতে টিতে যদি স্থির করা হয়, আমাকে ভি এর সাথে পি এর সম্পর্ক স্থাপন করতে হবে। বয়েলের সূত্রে আমরা পড়ছিলাম ভি এর পি ব্যস্ত অনুপাতিক। তাহলে এই পয়েন্টটাতে, এই ইন্টারসেক্ট পয়েন্টে ভি সব থেকে বড়, ভি যদি বড় হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় এই পি সব থেকে ছোট, তাহলে এখানে P1 সব থেকে ছোট, তারপরে P2, তারপরে কিন্তু P3। একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে আসে, যদি আমি কেলভিনের জন্য হিসাব না করে ডিগ্রি সেলসিয়াসের জন্য হিসাব করি, এই গ্রাফটা কিন্তু অনেক কাবজাব করা যায়। এখানে নিলাম হচ্ছে আমি ভি, এবং এইখানে নিলাম হচ্ছে ছোট হাতের টি। ছোট হাতের টি মানে কেলভিনের না, ডিগ্রি সেলসিয়াসের টি। ওই ইকুয়েশনটাকে চলো আমরা একটু হিসাব নিকাশ করি, কাটছাট করি। ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273। ওকে, তাহলে ভি সমান, তুমি যদি গুণ ভাগ করো তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে ভি নট বাই 273। দেখো আমি কি করছি, যে এটা দিয়ে গুণ করছি, ইন্টু টি প্লাস ভি নট। আমি এটাকে নিচ্ছি ওয়াই এক্সিস বরাবর। আমি মনে মনে এই ধ্রুবকটাকে এম আর এক্স ধরতে পারি, প্লাস সি। ওয়াই সমান এম এক্স প্লাস সি, যেটা সরল রেখার সমীকরণ, কিন্তু মূল বিন্দুগামী হবে না। মূল বিন্দুগামী হবে না মানে এই রেখাটা হচ্ছে মোটামুটি এরকম হবে। এবার এই গ্রাফের কিছু জিনিসপত্র পয়েন্ট তোমাকে বুঝতে হবে। প্রথমত, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন হয় সেটাকে আমরা ভি নট বলি। এইখানে যদিও বাস্তবে এখানে মিলে না, বাট তারপরে ধরে নিলাম মিলছে, এখানে গ্যাসের আয়তন 0। আর যেখানে গ্যাসের আয়তন 0, সেখানে আমরা জানি তাপমাত্রা কত, -273 ডিগ্রি সেলসিয়াস। এবং এইখানে যে রেখার ঢালটা পাইলাম, এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে ভি নট বাই 273। এটা কিন্তু আমাদের ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে। বিশেষ করে তুমি যখন অ্যাডমিশনের ম্যাথ করতে যাবা, তখন কিন্তু এই ঢালের কনসেপ্টটা অনেক কাজে লাগে। ভি নট বাই 273। সো এই লেকচারটাতে মোটামুটি আমি এখানেই থামছি। আমরা কি কি শিখলাম, চার্লসের সূত্র কি জিনিস, চার্লসের সূত্রের শর্তগুলো কি ছিল, চার্লসের সূত্রে কি বলা হয়েছে, এটার সিগনিফিকেন্স কি, তাপমাত্রার পরম স্কেল কেমনে বের করে। এরপরে আমরা দেখলাম চার্লসের সূত্রের গ্রাফগুলো কিভাবে প্লট করতে হয়, এবং গ্রাফগুলো প্লটের ক্ষেত্রে কোনটা বড় এবং কোনটা ছোট, এখানকার ঢালের মানটা কি হয়। সো আশা করি চার্লসের সূত্রের বেসিক যে জিনিসটা সেটুকু তোমরা বুঝে গেছো। নেক্সট যে ভিডিও সেশনটাতে থাকবে, সেখানে ইনশাল্লাহ চার্লসের সূত্রে যত টাইপের ম্যাথ পসিবল আমরা সবগুলো ম্যাথ করব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আরেকটা কথা, তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, এই ভিডিওগুলো তোমাদের যদি একটুও হেল্প করে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দাও। ওদেরকে বলো যে এখানে সবগুলো লেকচারের বা সবগুলো চ্যাপ্টারের প্লেলিস্ট সামনে এক এক করে আসবে। আর যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাছে রাখবা, বন্ধুদের কাছে শেয়ার করবা, আমার কোনো আপত্তি নেই, এগুলো সম্পূর্ণ ফ্রি ভিডিও, তবে কোনো বাণিজ্যিক পারপাসে ভিডিওগুলো ব্যবহার করা যাবে না। আশা করি সবাই আমার কথাটা, আমার এফোর্টটা বুঝতে পারবা। আল্লাহ হাফেজ সবাইকে।